প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ফেশিয়াল ইনজুরি অথবা মুখমণ্ডলের হাড় ভাঙা মেডিকেল ইমার্জেন্সি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন দেশের স্বনামধন্য একজন বিশেষজ্ঞ সার্জন। আমরা তার পরিচয়ে চলুন জেনে নিই। অধ্যাপক ডক্টর মতিউর রহমান মোল্লা ১৯৫৪ সালের ১ জুলাই নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ডেন্টাল ফ্যাকাল্টির ডিন ছিলেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। স্যার, এই যে যেটি আমরা আলোচনা করব যে ফেশিয়াল ইনজুরি বা মুখমণ্ডলের বিকৃতি বা মুখমণ্ডলের হাড় ভাঙা, যার কারণে বিভিন্ন মেডিকেল ইমার্জেন্সির দরকার হয়, প্রয়োজন পড়ে, সাধারণত কি কি কারণে এই সমস্যাটা হতে পারে স্যার? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের দেশে দেখবেন যে ট্রাফিক সিস্টেম এত বাজে হয়ে গেছে, লোক সংখ্যা বাড়ছে, গাড়ি ঘোড়া বাড়ছে, সেই হিসেবে ট্রাফিক সিস্টেম ভালো নাই বলে প্রায় হাইওয়েতে হাই ভেলোসিটি ফ্র্যাকচার হচ্ছে, ট্রমা হচ্ছে। এই ট্রমাতে দেখা যায় আঘাতের কারণে ফেশিয়াল বোন যেহেতু সামনে থাকে, সহজেই ফেশিয়াল ইনজুরি হয়, এবং অর্থাৎ চোখ থেকে শুরু করে কপাল, নাক, উপরে চল নিচে চলে হাড় ভেঙে যাচ্ছে। এবং একই সঙ্গে যেহেতু মাথা কাছে আছে, ব্রেইন আছে, হেড ইনজুরি হচ্ছে। হেড ইনজুরির কারণে দেখা যায় কেউ রোগী অজ্ঞান হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, অথবা তার লাইফ সাপোর্টিং যে সিস্টেমগুলো ডেভেলপ কাজ করছে না, যেমন তার শ্বাস বন্ধ হয়ে গেছে, হার্ট চলছে না, অথবা একই সঙ্গে তার লং বোন, হাত পায়ের বোনগুলো ভেঙে গেছে, অথবা সে একই সময় দেখা যায় তার চেস্ট ইনজুরি হয়ে গেছে, পারফোরেশন হয়ে গেছে, বাতাস ঢুকে গেছে, নিউমোথোরাক্স হয়ে গেছে, অথবা পেটে একটা ইনজুরি হয়েছে যার ফলে পেটের মধ্যে রক্ত জমা হয়ে গেছে। আচ্ছা, বিভিন্ন ধরনের ইমার্জেন্সি নিয়ে আসবে। এবং সেই সময় আপনি এইটার প্রথমতই যদি চিন্তা প্রথম করবেন, কিন্তু মেইন প্রায়োরিটি হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। স্যার, যখন মুখমণ্ডলে হাড় ভাঙা নিয়ে আপনাদের কাছে আসছে, এবং ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আপনারা কিভাবে করছেন? সেই জন্য আমরা প্রথমে রোগীটাকে আসলেই প্রথমে অ্যাসেস করি, দেখি আসলে যেমন তার ব্লিডিং কেমন হচ্ছে, এর জন্য ব্লিডিং বেশি হয়ে কি শকে চলে যাচ্ছে কিনা, 2 নম্বর হচ্ছে এয়ারওয়েটা ঠিক আছে কিনা, শ্বাস-প্রশ্বাস ঠিক আছে কিনা, 3 নম্বর হচ্ছে তার অন্যান্য অর্গানের ফাংশন যেমন হার্ট, লাংস চলছে কিনা ঠিক মতো। তো এগুলো জিনিস হচ্ছে প্রায়োরিটি জিনিস। যেমন একটা যদি মুখের মধ্যে একটা ফরেন বডি গলা আটকায় থাকে, সে যদি আনকনশাস থাকে, সেটা তাড়াতাড়ি করে যদি পরিষ্কার না করা হয় এবং টাংটাকে সামনে না ধরায়, রোগী কিন্তু অনায়াসে রোগী মরে যেতে পারে। অন্যদিকে হেড ইনজুরির কারণে যে প্রচুর রক্তক্ষরণ হয়ে থাকে, যেটা আপনি জানেন যে নিউরোসার্জনের ওখানে ভর্তি হয় এবং তারা খেয়াল করে যে সিটি স্ক্যান, এমআরআই করে ব্রেনটা দেখতে চেষ্টা করে যে কোন জায়গায় রক্তক্ষরণটা হয়েছে। তো সেটার জন্য আমরা অ্যাসেসমেন্ট করি গ্লাসগো কমা স্কেল দিয়ে, অথবা আরও ভালো স্কেল দিয়ে আমরা স্কেল করতে পারি। এবং প্রয়োজনে যদি বেশি দিয়ে প্রথম দিকে থাকে, আমরা আইসিইউতে নিয়ে যে ভেন্টিলেটর সাপোর্ট, মানে লাইফ সাপোর্ট দিয়ে তাকে রিভাইভ করে রাখি টিল মোটামুটি স্টেবল হলে, তখন আমরা এই দিককার জিনিসটা খেয়াল করি। স্পেসিফিক ট্রিটমেন্ট আপনারা জান তখন। এর মধ্যে যেমন উল্লেখ করতে চাই আমি, বেশি প্রায় হয় যেহেতু সামনে নাকের ভেঙে যায়, প্রচুর নাক থেকে রক্তক্ষরণ, যেটা ইপিস্ট্যাক্সিস বলে, সেই জন্য জরুরি ভিত্তিতে নাকে প্যাক দিয়ে ব্লিডিং বন্ধ করা, সেই ব্লিডিংটা বন্ধ করানো হবে। অন্যদিকে আরেকটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ন্যাজোইথময়েডাল এই এরিয়াতে ফ্র্যাকচার হলে প্রায় দেখা যায় সিএসএফ লিকেজ, মানে ব্রেনের যে লিকুইডটা, ফ্লুইডটা থাকে, সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সেটাও কিন্তু আবার নাক দিয়ে বের আসতে পারে। এবং এটা যদি খেয়াল না করেন, রোগী কিন্তু মৃত্যুর বা ইনফেকশন হয়ে রোগী ভীষণ সমস্যা হতে পারে। স্যার, একটু জানতে চাইবো, যখন এই জাতীয় অ্যাক্সিডেন্টগুলো রাস্তায় হচ্ছে, যার শিকার হচ্ছে মানুষ, যেই লোকটি বা যে মানুষটির এই মুখমণ্ডলের হাড় ভেঙে গেল, সে চোয়ালের হাড় তার ভেঙে যেতে পারে, ম্যান্ডিবলের ভেঙে যেতে পারে, সেই ক্ষেত্রে তার পাশের মানুষটি যিনি ভালো আছেন, তার উচিত কি হবে তাৎক্ষণিকভাবে, ঠিক কোনভাবে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত? একটা জিনিস করা উচিত, তাকে বেশি নড়াচড়া না করে, বিশেষ করে যেমন
এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রায় সার্ভাইকাল স্পাইনের ফ্র্যাকচার থাকে এবং এখান থেকে জানেন আপনার ব্রেন থেকে স্পাইনাল কর্ডটা চলে আসছে। সেটা যদি বেশি নড়াচড়া করে স্পাইনাল ইনজুরি হলে কিন্তু পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে, তার জন্য সারা জীবনের জন্য ক্ষতি হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে সঙ্গে সঙ্গে তার টাংটাকে ধরে ফেলা, মুখ থেকে কিছু যদি সম্ভব হয় রক্ত অথবা ফরেন বডি বের করে ফেলা, টাংটাকে ধরে রাখা এবং মাথাটা সোজা করে একটা ইভেন্ট সিম্পলি যদি আপনি কাগজ দিয়ে, খবরের কাগজ দিয়ে যদি আপনি সাপোর্ট দিয়ে রাখতে পারেন তাহলে এটার ইনজুরি কম হবে, যাতে করে খুব বেশি মুভ না করতে পারে। আর সঙ্গে সঙ্গে তো অবশ্যই আমাদের অ্যাম্বুলেন্সকে কল দিতে হবে, ডাক্তার পাশে নিতে হবে। বেশি নড়াচড়া করে উল্টাপাল্টা করে নিলে কিন্তু রোগীর ক্ষতি হতে পারে। সে যতটুকু না ক্ষতিগ্রস্ত ছিল এই মুভমেন্টের কারণে সে হয়তো আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। এইখানটা আমরা জানি যে মাউথ টু মাউথ ব্রিদিং বলা হয়, যেটা সিপিআর বলা হয়। সেটা যদি কোনো অভিজ্ঞ লোক থাকে সিপিআর করে তার কার্ডিওরেসপিরেটরি রিসাসিটেশন যেটা বলা হয়, হার্টকে চালু করা, যেমন স্টার্নামে যদি আমরা চাপ দিয়ে হার্ট বন্ধ সেটাকে আবার রিভাইভ করা, অথবা মাউথ টু মাউথ ব্রিদিং দিয়ে ফোর্সফুলি বাতাস দিয়ে হার্ট লাংসটাকে চালু করে দেওয়া। এই বিষয়ে আসলে প্রশিক্ষণ এখন পর্যন্ত আমাদের সাধারণ মানুষরা কিন্তু পায়নি, যেটা উচিত, কিন্তু এটা হওয়া উচিত। আমার মনে হয় যে বিদেশ যেমন এই যে আমি প্রায় কানাডা আমেরিকা যেতে হয় তখন দেখি যে সাধারণ মানুষকেও এটা জানতেই হয় এবং এটা কোনো বিষয় না, কারণ বাসায় আপনার নিজের সন্তানের বেলাও এরকম হতে পারে। খুব সাধারণ একটি জিনিস, কিন্তু সেটি জানলে কিন্তু জীবনটা খুব সহজেই রক্ষা করা সম্ভব। ভেরি ইম্পর্টেন্ট জিনিস। স্যার একটু জানতে চাইবো, যখন ইমার্জেন্সির ম্যানেজমেন্ট আপনাদের কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে স্পেসিফিক ম্যানেজমেন্টটা আপনারা কখন শুরু করেন এবং সেটা কিভাবে করেন? এই জন্যই আমরা যেটা বলি এখানে আমরা ট্রমা টিম বলে একটা কথা আছে, সেখানে নিউরোসার্জন, ম্যাক্সিলোফেশিয়াল, ইএনটি, অর্থোপেডিক অথবা ইভেন আপনার অ্যানেস্থেটিস্ট এরা থাকবে। আচ্ছা, তারা প্রথমত রুগীটাকে দেখবে, তার প্রায়োরিটি জিনিসটা কোনটা, হেড ইঞ্জুরি আগে নাকি ব্লিডিং হচ্ছে একটা সেটা আগে নাকি এয়ারওয়েটা আগে, সেটা ইনিশিয়াল অ্যারেঞ্জমেন্ট করার পর প্রয়োজন হলে আইসিইউতে নেওয়া হবে। আইসিইউর মধ্যে যদি দেখা যায় সেটেল হয়ে গেছে তখন দেরি করলে কিন্তু আবার সমস্যা। এমন সময় আমি যেমন এখন মডার্নে এবং অ্যাপোলোতে কাজ করি, সেখানে আমরা যেটা টিম থাকে একই দিনে একই সিটিংয়ে গিয়ে যখন দিতে হচ্ছে, নিউরোসার্জন সে এখান থেকে ব্লাডটাকে বের করছে বারহোল করে এবং একই সঙ্গে একই সিটিংয়ে আমরা জটাকে রিপেয়ার করতে পারছি। অথবা আরেকজন ইএনটি নাকে কিছু করছে। এই যে যদি একসঙ্গে আমরা সব মিলে একই দিনে করে ফেলতে পারি, রোগীর কিন্তু অনেক রিস্ক ছাড়া একই দিনে অনেক কিছু করা সম্ভব হয়। তবে নর্মাল ক্ষেত্রে জ ফ্র্যাকচারস, আপার জ, লোয়ার জ, এগুলো সেটেল হয়ে গেলে, স্টেবল হয়ে গেলে তখন আমরা সিটি স্ক্যান করবো, এমআরআই করবো, দেখে নিব, বুঝবো এবং প্ল্যান ওয়াইজ সাধারণত আজকাল যেটা করা হয় টাইটেনিয়াম মিনি প্লেট, যেটা খুব সুন্দর, খুব ইউনিক একটা সিস্টেম, সুন্দর করে যে কোনো হাড় আগের জায়গায় অ্যানাটমিক্যাল পজিশন নিয়ে এসে দাঁতের সঙ্গে দাঁতের মিল, এটাও ইম্পর্টেন্ট। এটা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ছাড়া ভালো বুঝবে না, কারণ আমাদের জানি যে আমাদের চোয়ালটাকে উপরে নিচে দাঁতের সঙ্গে মিলাতে হবে, খেতে হবে, কথা বলতে হবে, তাই না, পদ্ধতিতে করতে হবে, অক্লুশনটা ঠিক করতে হবে। সেই জন্য ওটাকে মিলিয়ে প্লেটিং করে দিলে। এবং আরেকটা কথা হচ্ছে এখন কিন্তু আগেরকার দিনের মতো দাঁত তার দিয়ে বেঁধে রাখতে হয় না। আমরা অপারেশনের পরের দিনে মুখটা খোলা থাকবে, সে মুখ দিয়ে খেতে পারবে, রোগী কমফোর্টেবল এবং সে 2 দিন পরে বাসা যেতে পারবে। অতএব এই যে সিস্টেমটা চালু হয়েছে, এটা যদি সব জায়গায় আমরা করতে পারি, গ্রামে গঞ্জেও, রোগীদের অনেক সুবিধা হবে। এক্ষেত্রে স্যার একটু জানতে চাইব, আপনি যেটি বলছিলেন যে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ছাড়া এটি পারবে না, যদি এই ক্ষেত্রে স্কিলড না হয় সাধারণত কি কি ধরনের সমস্যা হতে পারে? কারণ যেহেতু একটি জয়ের সাথে জয়ের বা হাড়ের সাথে হাড় দুটো যদি ঠিকভাবে ইউনাইট করা না হয় কি কি ধরনের কমপ্লিকেশন হতে পারে? একজন মনে করেন হাইলি কোয়ালিফাইড সার্জন হতে পারে, কিন্তু যদি অক্লুশন সম্পর্কে, দাঁত সম্পর্কে না বোঝেন তাহলে তো খালি হাড্ডি, উইথ ডিউ রেসপেক্ট টু দি আদার সার্জন, খালি হাড়কে ফুটো করে আপনি প্লেট বসাতে হচ্ছে না, আমাকে এক্স্যাক্টলি ইন্টারকাসপাল যেটা বলা হয় উপরের দাঁতের সঙ্গে মিলিয়ে দিতে হবে, নাহলে পরে সে খেতে পারবে না, পরের দিকে জয়েন্টে ব্যথা হবে, এক্সট্রা লোড পড়বে। সেই জন্য আমি বলবো যে ম্যাক্সিলোফেশিয়ালি ইজ দ্য রাইট পারসন ফর দি ফেশিয়াল ট্রমা ট্রিটমেন্ট। আমি জানি যে মাঝে মাঝে ইএনটি উইথ ডিউ রেসপেক্ট, ইএনটি প্লাস্টিক অথবা অর্থোপেডিক করে থাকেন। অবশ্য খুশির খবর তারা আজকাল আমাদের কাছে রেফার করছেন, সেটাই হওয়া উচিত এবং এটি হওয়া উচিত যে সঠিক জায়গায় যাতে রোগীটিকে পাঠানো হয়। আমিও তো ইচ্ছা করলে আরেকটা জায়গায় সার্জারি করতে পারি, সেটা আমি করতে যাব কেন?
কারণ আই এম নট দ্য রাইট পার্সন, সেই জন্য রাইট পার্সনের কাছে ফেসিয়াল ম্যাক্সিলোফেসিয়াল জন্য আমি মনে করি রাইট ম্যাক্সিলোফেসিয়াল সার্জনের কাছে অবশ্যই পাঠানো উচিত বলে মনে করি। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো চিলড্রেনদের ক্ষেত্রে বা শিশুরা যখন এই মুখমণ্ডলের ইনজুরির ক্ষেত্রে পড়ে বা মুখমণ্ডলের হাড় যখন ভেঙে যায়, তাদের ক্ষেত্রে কি কোনো আলাদা ব্যবস্থা আপনারা নেন? একটু এটা খুব ইন্টারেস্টিং, কারণ আপনি জানবেন যে চিলড্রেনের মানে হচ্ছে গ্রোয়িং জ, ডেভেলপ করবে। আপনি যদি সেই জতে যদি বেশি ইনজুরি করেন তাহলে ডেভেলপমেন্ট হ্যাম্পার হবে, ঠিকমতো গ্রো করবে। স্পেশালি যে কন্ডাইল এরিয়া যদি হয়, যেটা গ্রোথ সেন্টার আমাদের, সেখানে তো সহজে আমরা কোনো স্ক্রু প্লেট করতে চাই না। সেখানে সিম্পল ওয়েতে রোগীকে ঘুম পাড়িয়ে নিয়ে মাপ, একটা ইমপ্রেশন নিয়ে মডেলের উপরে কাজ করে আমার প্লাস্টিকের একটা ডিভাইস যেটাকে বলা হয় অ্যাক্রিলিক স্প্লিন্ট, যেটা দিয়েও যদি আমরা ঠিকমতো দাঁতের মধ্যে বসিয়ে দিতে পারি 2 সপ্তাহের মধ্যেই প্রপার জায়গায় জোড়া লাগতে পারে। স্যার অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জানতে পারলাম আপনার কাছ থেকে। আশা করছি আমাদের দর্শকদের উপকারে আসবে। আমার মনে হয় থ্যাংক ইউ ভেরি মাচ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আমাদের দেশে কিন্তু এই রোগীর অনেক সংখ্যা বেশি, তারা কোথায় যাবে তারা বুঝতে পারে না। অনেক সময় ম্যালট্রিটমেন্ট হচ্ছে এবং ম্যালট্রিটমেন্ট হওয়ার পর আমাদের কাছে আসছে, আবার সেটাকে আবার রিফ্র্যাকচার করে আবার করতে হয়, সেটি আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। সেই জন্য আমি নিউরোসার্জন ভাইদের, অর্থোপেডিক ভাই উইথ ডিউ রেসপেক্ট আবার বলি যে যার যে কাজ তাদের করতে দিলে সঠিক জায়গায় যাতে রেফার করা হয় তাদেরকে, সময় মতো করলে আমার মনে হয় ঠিক মতো একসঙ্গে করা যায় টিমের মধ্যে। আর যদি প্রায়োরিটি মনে হয় যে নিউরোর এটা করতে হবে আগে, তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে পাঠালে আমাদের মধ্যে ফিক্সেশন ভালো হবে। আপনাকে ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ফেশিয়াল ইনজুরি বা মুখমণ্ডলে হাড় ভাঙা, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এবং স্পেসিফিক ম্যানেজমেন্ট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের আজকের অতিথি যে পরামর্শ এবং তথ্যগুলো আমাদের দিলেন, আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। আজকের থেকে আমরা যে মুভমেন্টগুলো দেখাবো, এগুলোকে আমরা বলি হচ্ছে উইকনেসগুলোকে কীভাবে আমরা ফিক্স করব। অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের এক্সারসাইজ করার পরে কিছু কিছু উইকনেস থাকে যেগুলোকে আমরা ওই মানে ঠিক মতো ডেভেলপ করতে পারছি না, কিন্তু খুব কুইক ফিক্স কিছু আমরা চাচ্ছি যে খুব তাড়াতাড়ি যিনি ওই বডি পার্টসগুলো আমরা কীভাবে ই করবো, ডেভেলপ করবো, সেটার জন্য কিছু প্রায়োরিটি এগিয়ে থাকে, এক্সারসাইজ থাকে। তো ওই এক্সারসাইজগুলো আমরা দেখাবো। তো আমরা স্প্লিট বাই স্প্লিট দেখাবো যে কীভাবে লেগস, চেস্ট, ল্যাটস, শোল্ডার অ্যান্ড আর্মস কীভাবে আলাদা আলাদাভাবে এগুলাকে আমরা ফিক্সেশন করতে পারি। এখন যাদের আবার দেখা যায় যে এক্সারসাইজ করার পরে টোটাল বডিতে তারা মনে করছে যে মানে টোটাল বডিতে একটু করতে হবে, ফিক্স আপ করতে হবে, তারা যেটা করবেন যে টোটাল বডি ওয়ার্কআউটটা করবেন। যে এক্সারসাইজগুলো আমরা সিরিয়ালি দেখাবো সবগুলোই আপনাকে করতে হবে। আর যদি এমন হয় যে না ওরকম কিছু না, টোটাল বডি না, কেউ হয়তো কারো থাকে প্রায়োরিটি থাকে হচ্ছে হয়তো লেগসে, কারোর প্রায়োরিটি থাকে হয়তো চেস্টে, কারোর প্রায়োরিটি থাকে শোল্ডারে, যদি এরকম হয় তাহলে আপনারা যেটা করবেন আইসোলেটেডলি ওই এক্সারসাইজগুলো আমি যেভাবে বলবো সেভাবে করবেন। তবে আগে বলে রাখছি এক্সারসাইজগুলোর সিস্টেমটা হচ্ছে এই যে এক্সারসাইজগুলো দেখাবো মানে খুব একটা মানে বেশি এক্সারসাইজ আমি করবো না, মানে দেখাবো না। প্রত্যেকটা বডি পার্টের জন্য 2 থেকে 3টা আমরা এই দেখাবো মুভমেন্ট দেখাবো। এটা সিস্টেমটা হচ্ছে অ্যাট এ স্ট্রেচ 14 ডেজ এক্সারসাইজটা করবেন, যেটা আমরা অন্য সব যে সমস্ত ওয়েট ট্রেনিংয়ের সময় আমরা যেটা করি যে একটা এক্সারসাইজ করার পরে অ্যাটলিস্ট আমরা 48 আওয়ার্স আমরা রেস্ট দিই। এই রেজিমেন্টে সেরকম থাকবে না। এটাকে আমরা যেটা করবো অ্যাট এ স্ট্রেচ 14 ডেজ আমরা করবো, করার পরে ওই বডি পার্টটাকে আমরা 7 দিনের জন্য রেস্টে দিয়ে দেবো। ওই 7 দিন আর কোনো এক্সারসাইজ করবো না। 7 দিন পর আপনার যে রেগুলার যে প্রোগ্রামগুলো থাকে সেই প্রোগ্রামে আপনি চলে যাবেন। তবে একটা জিনিস, যদি এমন হয় যে টোটাল বডি করছেন আপনি, তাহলে 14 দিন পরে টোটাল বডিটাকে আপনাকে রেস্ট দিতে হবে, 7 দিন পরে আপনি এক্সারসাইজ প্রোগ্রামে আসবেন। এখন স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। প্রথমে আমরা শুরু করবো সবচেয়ে হায়েস্ট যে বডি পার্টটা লেগস দিয়ে আমরা এই করবো, শুরু করবো। আর এটা যখন আমরা করছি তখন আমরা বলবো যে কীভাবে কী ধরনের রিপিটেশন আপনাকে করতে হবে। কারণ বিগিনার্সদের জন্য এক ধরনের রিপিটেশন, ইন্টারমিডিয়েটদের জন্য এক ধরনের রিপিটেশন থাকবে, আর যারা অ্যাডভান্স তাদের জন্য এক ধরনের রিপিটেশন থাকবে। এবং কেন থাকবে সেটা আমি আপনাদের বলে দেবো। এখন দেখা যাক, আমরা শুরু করি ফ্রম দ্য ভেরি বিগিনিং, মানে লেগসটাকে কীভাবে আমরা দিব, প্রায়োরিটি দিব। ওকে সাধারণ, তাহলে আমরা প্রথমে শুরু করবো হচ্ছে স্কোয়াট দিয়ে। তবে যেহেতু এটা আমরা বললাম যে ফিক্সিং এক্সারসাইজ, এটা কি করবো আমরা, এটা সুপার সেট মোশনে করবো, যাতে প্রত্যেকটা মানে বডি পার্ট এক্সস্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। এখন আমরা দেখাবো যে এটার সাথে স্কোয়াট অ্যান্ড ডেড লিফট একই সাথে কিভাবে আমরা মারবো। ওকে, রেডি? ইয়েস। নর্মাল যে স্কোয়াটটা আমরা এর আগে কিন্তু আমরা করেছিলাম, দেখিয়েছিলাম। নর্মাল এতে করবে, গো। ইয়েস।
এটাকে আমরা বলি ফুল স্কোয়াট। তবে ফুল স্কোয়াট বলতে অনেক সময় দেখা যায় যে পুরোটা বসে যায়, পুরোটা করে যাবেন না, বসে যাবেন না। পুরোটা যদি বসে যান, একদম পুরোটা বসে গেলে তাহলে যে জিনিসটা হবে লোয়ার ব্যাকে একটা ইনজুরি হবে। আর একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি ফুল স্কোয়াট করছেন তখন কিন্তু মেন জিনিসটা হচ্ছে যেটা আপনার নিচটা যাতে পিছন দিকে থাকে, যেটা আমরা এর আগে বলেছিলাম বেসিক মুভমেন্টটা। নিটা যদি সামনের দিকে চলে আসে তাহলে কিন্তু মাসেলে কোনো পড়বে না, টেনশন পড়বে না, যা প্রেশারটা পড়বে হচ্ছে আপনার নিজে। ওকে, টপিক ওকে। এর সাথে সাথে মানে নন স্টপ কোনো রেস্ট ছাড়া চলে আসবে হচ্ছে ডেড লিফট। রেডি? ইয়েস, গো। ইয়েস, অলওয়েজ খেয়াল করবেন যে ডেড লিফটের সময় যে জিনিসটা হবে আপনার স্পাইনটা যাতে অলওয়েজ স্ট্রেট থাকে, স্পাইন যাতে কোনোভাবেই কার্ভেশন না হয়, এবং পুরো মুভমেন্টটা মানে হবে হচ্ছে আপনার গ্লুটস মাসল এবং হ্যামস্ট্রিং মাসল। মানে আপনার যে পিছন দিকে যে মাসলগুলো থাকে লেগসের পিছনের প্রত্যেকটা মাসল থেকে যাতে আপনি প্রেশারটা দেন, এটা কোমর থেকে কিন্তু আসবে না, খেয়াল রাখবেন। কোমর থেকে আসলে কিন্তু কোমরে ব্যথা শুরু হবে, যাতে লোয়ার ব্যাক কোনো ইনজুরি আছে ইনজুরিটা কিন্তু বেড়ে যাবে, পেইনটা বেড়ে যাবে। ওকে, স্টপ। ওকে, তার মানে কি এই জিনিসটা আমরা একটার সাথে একটা করছি, মিনিমাম হবে 5 সেটস। যদি আপনার যদি স্ট্যামিনা যদি বেশি থাকে তাহলে আপনি 7 সেট পর্যন্ত করতে পারবেন। এখন চলে আসে রিপিটেশন কি করব। যারা একদমই বিগিনার কিন্তু প্রথমে এই মাসলটাকে ডেভেলপ করতে চাচ্ছেন, তারা যে জিনিসটা করবে, বিগিনার্স বলতে আমরা বোঝাচ্ছি যারা একদম প্রথম দিন থেকে শুরু করে 6 মাস পর্যন্ত, তাদেরকে আমরা ধরি হচ্ছে একদমই বিগিনার। তাদের রিপিটেশনটা হবে লোয়ার পোর্শনের জন্য অলওয়েজ হবে 20 রিপিটেশন। যদি 20-এর নিচে কোনো কিছু হয় তাহলে ইনজুরি হওয়ার চান্স থাকবে, বেসটা তৈরি হবে না। ওটা হচ্ছে বিগিনারদের জন্য। ওকে, নাও গো ফর দ্য ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট ধরছি কাদের? যারা 6 মাস থেকে শুরু করে 3 বছর পর্যন্ত যার ওয়েট ট্রেনিংয়ের এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে আমরা ধরি একদম মানে ইন্টারমিডিয়েট। তাদের যে রিপিটেশনটা হবে 8 to 12, 8 থেকে 12। তাহলে যে জিনিসটা হবে মাসকুলার ডেভেলপমেন্ট হবে, জিনিসটা হচ্ছে এই। আর এরপরে চলে যাবো আমরা অ্যাডভান্সের ক্ষেত্রে। অ্যাডভান্স কারা? যারা +3 ইয়ার্স, তাদের জন্য রিপিটেশন হবে 4 to 6। 4 to 6 বলতে বোঝাচ্ছে যে ওয়েটটা আপনাকে অনেক বেশি নিতে হবে, যে ওয়েটটা নিয়ে আমরা 4 থেকে 6 বারের বেশি মারতে পারবেন না। এখন চলে আসি রিজনটা কি, হোয়াট ইজ দ্য রিজন। বিগিনার্স লেভেল থেকে যে জিনিসটা হচ্ছে, এদের যে জিনিসটা আমরা কোনো হরমোনাল সেক্রেশনের দিকে যাচ্ছি না, কারণ আমরা জানি ওয়েট ট্রেনিংয়ের মেন জিনিসটাই হচ্ছে মানে ইটস অল অ্যাবাউট হরমোনস। যদি হরমোন সেক্রেশন যদি প্রপারলি না হয় তাহলে আপনার মাসকুলার ডেভেলপমেন্ট অথবা ম্যাস বিল্ডিং অথবা স্ট্রেডিং কোনোটাই হবে না। এই জন্য যেটা হচ্ছে বিগিনার্সদের জন্য হচ্ছে স্ট্রেংথ ডেভেলপমেন্ট করছি, এবং আমরা বেসটাকে তৈরি করছি, ফর্মটাকে ঠিক করছি, এই জন্য রিপিটেশনটা বেশি দিচ্ছি। ফর্ম যদি ঠিক হয়, বেজ যদি ঠিক থাকে, তাহলে পরবর্তীতে ওই বেজের উপর করে আমরা যে কোনো মানে হরমোনাল সেইটাকে আমরা সিস্টেমটাকে আমরা এক্সারসাইজের মাধ্যমে ম্যানিপুলেট করব। এখন চলে আসি আমরা ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে, কেন তাদের রিপিটেশনটা 8 to 12 করতে হবে। একটা জিনিস সবসময় আমরা রাখবো, খেয়াল রাখবো, মানে যদি মডারেট রিপিটেশন আমরা করি তাহলে যে জিনিসটা হবে গ্রোথ হরমোন উইল বি রিলিজিং। কারণ তখন যে জিনিসটা হয় ইন্টারমিডিয়েট দরকার হচ্ছে ম্যাস বিল্ডিং, নিড মোর ম্যাস। তখন যদি গ্রোথ হরমোন রিলিজটা যদি 100% আমরা করতে পারি এক্সারসাইজ থ্রুতে, তাহলে ম্যাসিভ ডেভেলপমেন্ট হবে। ওকে, নাও গো ফর দ্য অ্যাডভান্স। কেন 4 to 6? যত হেভি ওয়েট নেবেন এবং লো রিপিটেশন মারবেন তখন যে জিনিসটা হবে টেস্টোস্টেরন উইল বুস্ট আপ। এখন টেস্টোস্টেরনের এটা কি, ইউ উইল বিকাম মোর মাসকুলার, ভাস্কুলার অ্যান্ড হার্ড। তার মানে কি হচ্ছে যে ফেজ বাই ফেজ যাচ্ছে, কিন্তু আপনি যদি আগে যদি জিনিসটা করে ফেলেন, হোয়াট উইল বিকাম, যেটা হবে আপনার যে মাসলটা ছোট মাসলটা ছিল দ্যাট উইল বিকাম মোর হার্ডার। ওটা পরে ডেভেলপ করা একটু কঠিন হয়ে যায়। আবার যদি আপনি ইন্টারমিডিয়েট লেভেলে যদি আপনি জিনিসটা যদি এটা করেন তাহলে খুব একটা গ্রোথ ফ্যাক্টর হবে না। এই জন্য আমরা ফেজ বাই ফেজ করছি। এরপরেও টেকনিক্যাল টার্মের প্রায়োরিটি অনুযায়ী আমরা জিনিসটা হয়তো চেঞ্জ করতে পারবো। তো আজকে আমরা দেখালাম হাউ টু ডেভেলপ দ্য লেগস উইথ দ্য 14-day প্রোগ্রাম। তো কিন্তু খেয়াল রাখবেন, আফটার 14 days 7 day উইল বি এ গ্যাপ ফর দ্য লেগস। এখন আমরা নেক্সট প্রোগ্রামে দেখাবো হাউ টু ডেভেলপ দ্য চেস্ট অ্যান্ড দ্য ব্লাস্ট। খেজুর অত্যন্ত ক্যালোরিবহুল একটি খাবার এবং বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস এবং আঁশ সমৃদ্ধ। এই ভিটামিনগুলির মধ্যে রিবোফ্লাভিন, নায়াসিন, থায়ামিন ইত্যাদি উল্লেখযোগ্য। তাছাড়া ভিটামিন এ এবং ভিটামিন কেও রয়েছে খেজুরের মধ্যে, এবং মিনারেলসগুলির মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি উল্লেখযোগ্য। আমেরিকান ক্যান্সার সোসাইটি আমাদের সবাইকে দৈনন্দিন 20 থেকে 35 গ্রাম আঁশ জাতীয় খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন, যা আমরা খেজুর থেকেই গ্রহণ করতে পারি। তাছাড়া সারাদিনে একটি খেজুর আমাদের চোখের সুস্থতা দান করে।
খেজুর উচ্চমাত্রার সলিউবল ফাইবার সমৃদ্ধ, যা ন্যাচারাল ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে, আমাদের বাওয়েল মুভমেন্টে সহায়তা করে এবং কনস্টিপেশন দূর করতে বিশেষ ভূমিকা পালন করে। খেজুরে প্রচুর পরিমাণে মিনারেলস যেমন সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক ইত্যাদি থাকায় তা হাড়ের গঠন এবং বর্ধনে সহায়তা করে এবং বিভিন্ন ধরনের হাড়ের অসুখ যেমন অস্টিওপরোসিস থেকে রক্ষা করে। নিকোটিন নামক উপাদানটি খেজুরে থাকায় তা আমাদের অন্ত্রের বিভিন্ন ধরনের অসুখ থেকে রক্ষা করে। তাছাড়া অ্যানিমিয়া দূর করতে খেজুরের জুড়ি নেই। খেজুরে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। তাছাড়া একটি উপাদান খেজুরে রয়েছে যা সচরাচর আমরা খাবারে খুব কম পাই, তা হচ্ছে অর্গানিক সালফার। এই অর্গানিক সালফার আমাদের বিভিন্ন ধরনের সিজনাল অ্যালার্জি রিঅ্যাকশন থেকে রক্ষা করে। তাছাড়া ওজন বাড়াতে খেজুরের জুড়ি নেই। একটি খেজুর থেকে আমরা 23 কিলো ক্যালোরি পেয়ে থাকি এবং 100 গ্রাম খেজুর থেকে আমরা 282 কিলো ক্যালোরি পেয়ে থাকি। তাই এই থেকেই আমরা বুঝতে পারি যে অল্প পরিমাণ খাবার খেয়ে আমরা যথেষ্ট ক্যালোরি অর্জন করতে পারছি। যারা ওজন বাড়াতে চান বা মাসেল বিল্ড করতে চান তাদের জন্য খেজুর খাওয়ার জন্য আমরা পরামর্শ দিতে পারি। খেজুরে রয়েছে প্রাকৃতিক সুগার যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ ইত্যাদি, যা অল্প পরিমাণে এবং খুব কম সময়ে আমাদেরকে শক্তি যোগাতে সহায়তা করে। তাছাড়া ডায়রিয়া হলে খেজুর একটি বিশেষ ভূমিকা পালন করে, যেমন খেজুরে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা আমাদের ডায়রিয়া পরবর্তী সমস্যা দূর করতে বিশেষ ভূমিকা পালন করে। সামনে রমজান মাস আসছে, তাই সারাদিন উপোস থাকার পরে আমাদের এই ক্যালোরির ঘাটতি আমরা খেজুর দ্বারাই পূরণ করতে পারি। ডায়াবেটিক রোগীরাও অনায়াসে 2টো খেজুর নিতে পারেন। তাই আমি এই কথা বলতে চাই যে সারাদিনের দৈনন্দিন খাদ্য তালিকায় খেজুরের গুরুত্ব অপরিসীম। প্রিয় দর্শক, আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিনের হেলথ টিপস। ডায়াবেটিস নির্ণয়ের পরীক্ষা করার উত্তম সময় হলো সকালবেলা খালি পেটে ও নাস্তার 2 ঘন্টা পর। সন্দেহ হলে এই 2 সময়ে পরীক্ষা করুন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। বাংলাদেশের যদি আমি গুরুত্বপূর্ণ ক্যান্সার ছেলেদের মধ্যে ফুসফুসের ক্যান্সার, এটি একটা অত্যন্ত মারাত্মক ক্যান্সার এবং যদি এটা হয়ে যায় তাহলে কিন্তু একটা মানুষের কিন্তু মানে আয়ুষ্কাল খুব বেশি থাকে না, 2-2.5 বছরের বেশি। ম্যাক্সিমাম সময় যদি অপারেশন করার সুযোগ না থাকে তাহলে পাওয়া যায় না, এবং ম্যাক্সিমাম পেশেন্টই কিন্তু বেশিরভাগ পেশেন্টই কিন্তু আমরা টিউমার যখন বড় হয়ে যায় তখন পাই। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি উপভোগ করতে চাইলে লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।